নমস্কার, স্বপ্নের করিডোরে আয়োজিত সাহিত্য আড্ডায় আপনাদের সকলকে স্বাগত। আসলে আমাদের আবার একটু বিদ্যুৎ বিভ্রাটের জন্য অসুবিধা হলো। একটা বেশ সুন্দর আলোচনা চলছিল, তো সেই জন্য আমাদের আবার কানেকশন আউট হয়ে গেল। তো আমরা একটু এই অংশটুকু আবার ভিডিও করে রাখছি। তো একটা আলোচনা হচ্ছিল দাদার সঙ্গে। তো দাদা, যেটা বলছিলাম, যে আপনি যেটা বলছিলেন যে আপনার এই রুকসানার কথা। হ্যাঁ, তো এখন এই যে ধর্মবোধ, সেটা একটা আলাদা জিনিস, আর তার সঙ্গে গোঁড়ামি একটা আলাদা জিনিস। হ্যাঁ, মানে ধর্ম থাকলেই গোঁড়ামি থাকবে, এটা যারা বলেন আমি তাদের সঙ্গে না, একদমই সহমত না, নই। একদমই না। কিন্তু এবং এই কথাটা আপনি খুব ভালো বলেন, কোনো ধর্মই কিন্তু অন্য ধর্মের নিন্দা করে না। সত্যি কথা বলতে বলতে আর কি, দেখুন না, ঠাকুর রামকৃষ্ণ থেকে শুরু করে পরমহংস, যারা তাকে শুরু করে আমাদের হযরত মোহাম্মদ থেকে হুম, শুরু করে প্রত্যেকেই হুম। আপনি দেখুন যে কোনো রকমই যে আমি এই এবং ধর্ম আমাদের পালন তো, করি আমি বলে। রামকৃষ্ণ মিশনে দীক্ষিত, তারা সবসময় বলে যে প্রত্যেকটা ধর্মকে তোমরা শ্রদ্ধা করবে এবং অন্যের নিন্দে করবে না, একদম নিন্দে চর্চা একদম তাই, করবে না। একদম তাই। একদমই একদমই এই কথাটাই বলে। এবং আপনি এই কথা সর্বোপরি সর্বোপরি এই যে ধর্মবোধ, হুম, এটা আমাদের লোকায়ত জীবনের সঙ্গে যুক্ত, হুম, হুম, চিরকালই ছিল, একদমই তাই। চিরকালই ছিল। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই রুকসানা উপন্যাসে সেই গোঁড়ামিকে সে ওভারকাম করে সে কিভাবে একটা উজ্জ্বল বৃত্তে পৌঁছে যাচ্ছে, সবটা বলবো না, আপনারা বইটা হুম, পারলে সংগ্রহ করবেন প্লিজ। হুম। আর এই যে পাইকার পাইকার। যখন লিখতে গেলাম, পাইকার লিখতে গিয়ে এই কথাটুকু একটু শেয়ার করতে গর্বও হয়, আনন্দও হয়। বলছি, এটা এই কথাটা বলাতে আমি প্রচার না, না, প্রচার যেহেতু করতেই যেই পারি। পরিশ্রম আপনারা করেন একটা উপন্যাস লেখার জন্য, সেটা তো না, সবাই করেন, হ্যাঁ, যারা লিখেন, যারা করেন, মানে হুম, এই সমস্ত কাজ নিয়ে। তো আমি পাইকার লিখতে গিয়ে বিভিন্ন হাটে টাটে ছুটে গেছি, পশুর হাটগুলোতে। সর্বোপরি দুটো কথা জানিয়ে রাখি, আমার যে কামারগড়িয়া গ্রামে জন্ম, সেখানে একটা বড় পাড়া, সেখানে সবাই পাইকারি করতো। তারা, তাদের বৃত্তি ছিল মানে মানে পশুর পাইকারি করা, ব্যবসা করা। তো আমাদের ওখানে জানেন একটা বাঁকুড়াতে একটা বিখ্যাত হাট আছে, হাট আশুরিয়া, পশুর হাট। এছাড়া একটি হাট আছে, সেটি হচ্ছে পাত্রসাহের হাট, পশুর হাট। তো এই দুটি হাটের মধ্যে প্রথমত হাট আশুরিয়াটা আমার ভীষণভাবে দেখা। আমার মামা বাড়ি, আমার পিসি বাড়ি সব হাট আশুরিয়াতে। শৈশব থেকে দীর্ঘদিন ওখানে কেটেছে। মামাদের সঙ্গে, অন্যান্য দাদাদের সঙ্গে আমি হাটে গেছি তখন বারবার করে। ওই হাটের মালিকরা তখনকার দিনে তারা আমাদের আত্মীয়, চরম আত্মীয়। তো সেখানে গিয়ে তাদের গদিতে বসেও থেকেছি, দেখেছি হাটের পুরো চালচিত্রকে দেখেছি। এবং আমার গ্রামে ওই যে মানে পাইকারদের যে পাড়া, সেই পাড়ার ছেলে মেয়েদের সঙ্গে মিশেছি। একটা জিনিস জয়ন্ত, তুমি এই বইটা মানে পড়েছো, তুমি যখন তুমি হুম, বলছিলে আমার হুম, খুব ভালো হুম, লাগলো, যে দেখো ওদের না নিজস্ব কতগুলো উৎসব আছে, একান্তভাবে আঞ্চলিক। হুম, আমি আমার এলাকার পাইকারদের নিয়ে লিখেছি। হুম, তো তাদের কতগুলো নিজস্ব কতগুলো উৎসব আছে, যেটাকে আমরা পরব বলি আর কি, হুম, নিজস্ব কতগুলো আছে, যার সঙ্গে কিন্তু বৃহত্তর মুসলমান সমাজের যোগ নেই কিন্তু। বাহ, তা আমরা দেখতাম যে ওরা এমন কতগুলো পরব করতো, যেমন লাউ ভাষা বলে একটা পরব করতো। হুম, তো তুমি পড়েছো নিশ্চয়ই সেটা। হুম, হুম, তো হুম, দেখবে এইগুলো তো, এবং এবং আমার ওই এলাকার আমার সব থেকে এটা ভালো লাগে এখনো পর্যন্ত, আমার কানে অনুরণিত হয় সেটা, সেটা হচ্ছে ওই লোক ভাষা। এখনো পর্যন্ত সেই লোকের সংখ্যা আস্তে আস্তে কমে যাচ্ছে অনেক, কিন্তু কেউ কেউ সেটাকে এখনো তার সংবাহক এখনো বহন করে নিয়ে যাচ্ছেন। যে সেই কথাগুলি, কিরে লারবো, বাহ, দিলি নাই কেনে, বললি নাই কেনে, এত কথা কেনে, মানে এই যে লোক ভাষাগুলি, আমার কিন্তু শিকড়ের ভাষাগুলি। ওই ভাষার মধ্যে আমি একটা অন্য মাধুর্য দেখি। ওই ভাষার মধ্যে আমি আমার মাকে দেখি, আমার বাবাকে দেখি। বাহ, ওই ভাষার মধ্যে আমি আমার একান্ত সুহৃদকে দেখি ওই ভাষার মধ্যে। হুম, তো সব মিলিয়ে আমি পাইকার উপন্যাসে পাইকারদের প্রতি যে একটি যে নীরব একটা, একেবারে একটা শোষণ, একটা প্রবহমান, কেউ পাইকার পড়লেন পড়লেন বাহ খুব সুন্দর ভাষাগুলি দিয়েছে এই দিয়ে, তা নয়। হুম, তাদের যে একটি নিরবচ্ছিন্ন যে একটা শোষণ তাদের প্রতি, তাদের যে ছন্ন ছাড়া, তাদের যে জরাজীর্ণ জীবন, অথচ তার মধ্যেও তারা আনন্দ খুঁজে নেয়। আমার ওই হাটের গল্পে তুমি পড়েছো, হুম, যে সেখানে একদম শেষে হিন্দু পাড়ার একজন ব্রাহ্মণদের একজন গিয়ে সেখানে গিয়ে বলছে যে আমার মেয়ের বিয়ে দিচ্ছে অমুক গায়ে, এ পাইকার তুমি একটু খোঁজ নেবে তো ছেলেটি কেমন। তাহলে হাট শুধু পশুর বেচা কেনারই জায়গা নয়, মিলন সেখানে জায়গা। মানুষের সম্পর্কও জুড়ে দেয় হাট। এইভাবে মানে ওগুলো কোনো, আমি কোনো বানিয়ে লেখা নয়, আমি যেগুলো দেখেছি সেগুলোকে আমি আমার ভাষা দিয়ে, কি হতে পারে আমার ভাষা দিয়ে সেটা করার চেষ্টা করেছি। এই অবসরে যত পাইকার আছেন, ওই রকম আজকে আমি 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 আবার ওই পাইকারে আবার কিন্তু এখনকার পাইকারদের যে বিবর্তন সেটাও দেখিয়েছি।
যারা ওই যে ট্রাকে করে করে গরু নিয়ে আসছে এই নিয়ে আসছে, কিন্তু আমার লক্ষ্য কিন্তু ওই পাইকার যার হাতে একটি পাচন, যে একটি খাটো লুঙ্গি পরে আঁশ হয়ে যাওয়া একজোড়া হাওয়াই চপ্পল পরে হাঁটতে 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 গরু নিয়ে আসে, মোষ নিয়ে আসে, ছাগল নিয়ে আসে, সেই পাইকার কিন্তু আমার লক্ষ্য, আমার নায়ক হোসে। তো আমি এই অবসরে এই পাইকারদের প্রত্যেককে আমি আমার প্রণাম জানাচ্ছি। পাইকারদের প্রতি আমি এতটাই আমার ভালো লাগা আছে, তারা এতটাই আমাকে ভাবতে সাহায্য করেছে। এ বই আমি কখনোই লিখতে পারতাম না, একটা লাইনও লিখতে পারতাম না, যদি আমার অন্তরে বসে তারা আমাকে না লেখাতেন, তারা না ভাবাতেন। পাইকাররাই আমার অন্তর্যামী এই বইটা লেখার ক্ষেত্রে। অসাধারণ, অসাধারণ, অসাধারণ। দাদা, হ্যাঁ, আমার আর কয়েকটা প্রশ্ন, আমরা প্রায় অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। তো লিটল ম্যাগাজিনের ভবিষ্যৎ নিয়ে আপনি বলুন। আপনি তো বিভিন্ন পত্রপত্রিকা লিখছেন, জেলার এবং জেলার বাইরেও। তো লিটল ম্যাগাজিন নিয়ে আপনার কি বক্তব্য? যে এবং যে এখন তো সম্প্রতি এআই চলে এসছে, তো তাতে অনেকে খুব আশঙ্কা প্রকাশ করছে যে বই বলে ভবিষ্যতে কিছু থাকবে কিনা, আহ, যে যেরকম একটা ইয়ে। তো সে সম্বন্ধে আপনার কি বক্তব্য? আসলে লিটল ম্যাগাজিন মানে দীর্ঘকাল ধরে আসছে। লিটল ম্যাগাজিনই আমাদের ভাষাগুলোকে সাজিয়েছে। লিটল ম্যাগাজিনের যে সকল সম্পাদক বা সম্পাদক মণ্ডলী, তাদেরকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি। কেননা তারা না থাকলে আমাদের এই কথাগুলো, আমাদের এই ভাবনাগুলো, আমাদের এই অনুভবগুলো আসতো না। তা তো সদর্থক দিক তো বটেই। এবারে যেটা জয়ন্ত যেটা আশঙ্কা প্রকাশ করছে, এই যে এখন এআই এসে যাওয়াতে, তারপরে এই বিভিন্ন ফেসবুক মাধ্যম বা এই অনলাইন মাধ্যম ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ হয়েছে। আমি তো বললাম যে যুগের সঙ্গে সঙ্গে ওই ওই সে এক কথা, যেই এখন আর বক্সিগঞ্জের পদ্মপারে আমরা এখন আর দাঁড়িয়ে নেই, এখন আমরা অনেকটা পথ অতিক্রম করেছি, এগুলো আসবে। তবুও লিটল ম্যাগাজিনের গর্ব খর্ব হবে বলে আমার মনে হয় না। আমি মনে করি যে লিটল ম্যাগাজিনে মানুষ লিখবে, লিটল ম্যাগাজিন মানুষ পড়বে, পড়ছে, বিক্রি হচ্ছে। সব থেকে বড় প্রমাণ, এটা আমার মুখ দিয়ে কেন বলাতে চাইছো? তুমি তো লিটল ম্যাগাজিন বহন করে ঘাড়ে ঘাড়ে বিভিন্ন জায়গায় যাচ্ছ। তোমার মতো অজস্র এইরকম আলোকার্থী আছেন। সত্যি তাই। এবং এই মুহূর্তে আমি বলি যে মেদিনীপুরের একটি প্রত্যন্ত ছেলে, আমি তাকে দেখে আমার সত্যি, আমি অনেক জায়গায় লিখি যে ছেলেটি শুধু টিউশন করে, চাকরি করে না। আমরা তো তাও সরকারি চাকরি করি, সে তাও একটা লিটল ম্যাগাজিন বার করে এবং দুর্গাপুরের লেখকদের আমাকে বলে কবিতা পাঠাও, প্রতি বছর পাঠিয়েও দেয়। এবং এদেরকে দেখেই আমরা শিখছি যে সত্যি যে মানুষ কত কষ্ট করে করে যাচ্ছে, এটা বন্ধ হওয়ার এবং সব থেকে আনন্দের কথা, অনেক সম্পাদক এই তরুণদেরকে প্রশ্রয় দিচ্ছেন। এই তরুণদের লেখালেখিকে তারা সমাদরে গ্রহণ করছেন, তারা ছাপাচ্ছেন। এই যে বর্তমান প্রজন্মে তাদের, আচ্ছা এটা আমাদের জানতে ইচ্ছে করে না, তাদের ভাষাটা কি? আমরা কি সেই চিরাচরিত এক ভাষা দিয়ে লিখে যাব? এরা কোন ভাষায়, মানে বাংলা দিয়েই কবিতা লিখছে, কিন্তু এদের বাক্য গঠন, এদের শব্দচয়ন, এদের বসানো, আরে বাবা সাজানো তো কবিতা। তুমি যাই পাও ওই একই শব্দকে ঘুরিয়ে ফিরিয়ে সাজানোটাই কবিতা, আমি মনে করি আর কি। তো সেইটাকে তারা সাজাচ্ছে কিভাবে? এখন এই মুহূর্তে যারা ওই বাংলা সাহিত্যে কিছু হচ্ছে না বলছেন, এই মুহূর্তে অনেক তরুণ প্রজন্মের ছেলেরা, মেয়েরা অনেকেই এগিয়ে এসছেন, যারা লিখছেন। তাদেরকে আমাদের লালন করতে হবে, তাদেরকে আমাদের সুযোগ দিতে হবে, উৎসাহ দিতে হবে, তাদের কবিতা পড়তে হবে। তারা যেভাবে হোক, টিউশন করে হোক, কিংবা মায়ের কাছ থেকে টাকা নিয়ে হোক, তারা জন্মদিনের গিফটের টাকা জুগিয়ে হোক, যেভাবেই হোক, তারা যখন একটি বই বার করছে, সেই বইটি আমাদেরকে কিন্তু কিনতে হবে, আমাদেরকে পড়তে হবে। তরুণদের বই, আমি আবার এই কথাটি জানাচ্ছি যে আমার কিন্তু প্রিয় শখের মধ্যে একটা শখ তরুণদের বইপত্র কেনা, এবং আমার মনে হয় সবসময় আমি আপডেট থাকবো। আমার বয়স 60 ছুতে যাক, কিন্তু আজকে একটি 18 বছরের, 20 বছরের, 22 বছরের ছেলে বা মেয়ে যা লিখছে, আমি ওর মতো লেখার চেষ্টা করব, ওর মতো ভাবার চেষ্টা করব। এটা তো বিরাট পাওনা একটা। তা কাজে আমাদেরকে জয়ন্ত লিটল ম্যাগ, আমরা লিটল ম্যাগের কাছে ঋণী। আমাদেরকে পড়তে হবে, আমাদের লিটল ম্যাগ সংগ্রহ করতে হবে, লেখালেখি করতে হবে। অজস্র সম্পাদক এখনো পর্যন্ত, এই যে তোমরা কি করে বেড়াচ্ছ, অজস্র সম্পাদক। ধরো আমি একটা সম্পাদকের নাম করছি, বাকিদের করলে এখনই বিপদে যাবে। সেটা হচ্ছে আমার বাঁকুড়াতে গৌর কারক। গৌরদা আমাদের সিনিয়র, কলেজে অনেক সিনিয়র আমাদের। সেই মানুষটি, তুমি চিন্তা করো, সারাটা জীবন ওই লগ্ন উষাকে
তার সঙ্গে যখন সেই দীপ সাউ ছিল, সচ্চিদা শ্রদ্ধেয় প্রণম্য সচ্চিদানন্দ হালদার, সেই সময় থেকে তিনি সেটিকে বয়ে নিয়ে যাচ্ছেন। বাঁকুড়ার এটা আমি জানি। এবং এই দুর্গাপুরে যে অজস্র পত্রপত্রিকা, হুম, ধরো আমাদের এখানে যদি এখন এখন যেগুলো বেরোচ্ছে, ধরো যেমন রাজীব ঘাটির শিল্প সাহিত্য, তার সাহিত্য আলপনা, তোমার স্বপ্নের করিডোরে, হ্যাঁ, আমাদের তপনদার আলোর পাখি, তপনদা তো 50 বছর ক্রস করে গেল। বাবারে, তপনদা তো বিশাল ব্যাপার। হ্যাঁ, তো তপনদাকে এই প্রণাম যে জানাই। প্রণাম জানাই, প্রণাম একদম হ্যাঁ, প্রণাম জানাই। সাষ্টাঙ্গে প্রণাম। তপনদা আমার বাড়িতেও এসেছিল সাক্ষাৎকার এবং দিতে। ক্লাস 9-এ পড়তে পড়তে তপনদা ওই বই বার করেছে। বই বার করেছে। এবং তখন তখন ধার দেনা করে বন্ধু বান্ধবদের কাছ থেকে, তপনদা বলেছে আমার সাক্ষাৎকার মানে দিয়ে। প্রণাম জানাতে হয় মানুষকে। প্রণাম জানাতে। যাই হোক, তোমরা যারা প্রত্যেকেই যারা লিটল ম্যাগাজিন করো, তোমাদের ইতিহাস কম বেশি ওই, কেউ একেবারে মানে যে টইটম্বুর একদম টাকাতে তারা লিটল ম্যাগ করছে তা নয়, আরো অনেকেই করার চেষ্টা করছে। হ্যাঁ, অনেকেই করছেন তো। এবং দুর্গাপুরে অনেকে, সব থেকে বড় ব্যাপার কি জানো তো, দুর্গাপুরে অনেকে লিখছেন, অনেকে লিখছেন। কেমন লিখছেন সময় বলবে। অনেকেই লিখছেন। আমাদের আমি কার নাম করব বলো, আমাদের একেবারে মানে প্রচুর মানুষ দুর্গাপুরের লেখেন না, আর লেখেন না যারা, তারা সংখ্যায় অনেক, লেখেন হয়তো সংখ্যায় কম, কিন্তু তবুও বলছি মন্দের ভালো অনেকে লিখছেন, কবিতা লিখছেন, গদ্য লিখছেন। তারা লিখুন, আমরা তাদের সমজদার, আমরা গর্ববোধ করি। এই মুহূর্তে আমি দুর্গাপুরবাসী হিসাবে, যেমন বাঁকুড়ার মানুষ হিসাবে আমি গর্ববোধ করি, তেমনি দুর্গাপুরে আমি আছি। দুর্গাপুরে আমার এখন পার্মানেন্ট বসবাস দুর্গাপুরে। আমার ছেলেরা স্বপ্ন দেখে দুর্গাপুরের। স্বাভাবিকভাবে দুর্গাপুর একদিন বিখ্যাত কিছু হবে। বিখ্যাত মানে এই দিক দিয়ে বিখ্যাত, আমি অন্য কিছু বলছি না। দুর্গাপুরে তো অবশ্যই জরাজীর্ণ অবস্থা কাটবে, আর্থিক মন্দাদশা চলে যাবে, কিন্তু সেই সঙ্গে শিল্প সাহিত্যের বান ডাকবে, ডাকুক এবং ডাকবেই, এই আমার প্রত্যাশা। আচ্ছা দাদা, যে সোশ্যাল মিডিয়ায় কি ডিজিটাল সাহিত্য বা ফেসবুকের কবিতা, সে সম্বন্ধে আপনার কি মতামত? যে ফেসবুকে অনেকে বলে যে সত্যি আমিও পড়তে পারি না, এত ডিউটি থাকে, কিন্তু সেখানে কি ভালো কবিতা বা এই প্ল্যাটফর্মটাকে আপনার কেমন মনে হয়? দেখো, আমি কিন্তু খুব ফেসবুকে থাকি। হ্যাঁ, আমিও থাকি, আমি আমি নিজে খুব থাকি। এবং আমি ওই তো বারবার বলছি একটা কথা, এইভাবে ভাবলে আমার মনে হয় আমার তো কোনো অসুবিধা হয় না। আমি বলছি লিটল ম্যাগকে আমি আমার প্রণাম জানাচ্ছি। লিটল ম্যাগ আমার জীবনের প্রথম স্বপ্নকে সে পূরণ করেছে। এখনো লিটল ম্যাগে লেখা বেরুলে পরে এখনো পর্যন্ত আমরা গর্বিত হই যে, এবং সেটা জানাই দেখবে ফেসবুকে একটা মাধ্যম। যে যখন ফেসবুক ছিল না, তখন এত তাড়াতাড়ি ওই কথাগুলো জানানো যাচ্ছে না। এই মাননীয় কবি জয়ন্ত দত্তের স্বপ্নের করিডোরে আমার এই কবিতাটি প্রকাশিত হয়েছে, সেটি যেমন জানাতে পারছি। লহমায় মনে করো আমার 4,999 জন ফ্রেন্ড, সঙ্গে সঙ্গে তাদের কাছে পৌঁছে গেল। এইটি পৌঁছানো সম্ভব ছিল না। আর আমিও ফেসবুকে প্রচুর আমার প্রকাশিত কবিতা দিই। অপ্রকাশিত কবিতা যখন নতুন লেখা, মানে কিছু একটা নতুন ধরনের লেখার চেষ্টা করলাম, সেটা একটা দিয়ে দেখি যে পাঠকরা কি পড়েন। মানে লাইক কমেন্টের উপরে তো আর ফেসবুক সবসময় নির্ভর করে না। মানে দেখবে যে যার লাইক হয়তো 5টা, কমেন্ট হয়তো একটা, দেখবে যে পড়েছেন হয়তো সেটা হয়তো 150 জন। একদম। এবং ভালো লেগেছে হয়তো 20 জনের, 25 জনের, 30 জনের প্রচন্ড ভালো লেগেছে। কিন্তু সেই ভালো লাগাটিকে তারা জানাননি, যে কোনো কারণেই হোক। একদমই এটা নয় আমার ওয়ালে রইলো, আপনি সময় করে আসবেন, এসে দেখবেন। কাজেই আমি মনে করি না যে এর মধ্যে কোনো বিরোধ আছে। বাহ, খুব সুন্দর বললেন। তো যাই হোক, আমরা অনুষ্ঠানে প্রায় শেষের অনেকটা পর্যায়ে চলে। আচ্ছা, আপনি আপনার খুব আপনি তো শুনেছি শ্রদ্ধেয় শ্যামলকান্তি দাস মহাশয়ের খুব স্নেহধন্য, এবং তার সম্বন্ধে 2-4 কথা বলুন। দেখো, কবি শ্যামলকান্তি দাশকে স্পর্শ করার মতো আমার যোগ্যতা, স্পর্ধা কোনোটাই ছিল না, নেই। আমি যখন বিশ্বভারতীতে MA পড়তাম, তখন বিভিন্ন জায়গাতে গেছি, বিভিন্ন সমৃদ্ধ বন্ধুবান্ধব পেয়েছি। স্বাভাবিকভাবে তাদের সঙ্গে এদিক ওদিক যাতায়াত করতে করতে 2-একটা কবি সভাতেও গেছি। সেখানে হঠাৎ হয়তো কোনো কবিতা পড়ে শ্যামলদার চোখে পড়েছি। আমি শ্যামলদাই বলি, শ্যামলদার চোখে পড়েছি। এবং পরবর্তীতে শ্যামলদার এতটাই স্নেহ, শ্যামলদা এবং আরও অনেকেই, যেমন শঙ্করদা টঙ্করদা আছেন, অনেকেই আছেন, কিন্তু আমি শ্যামলদার কথা পার্টিকুলারলি তুমি জিজ্ঞেস করলে, তো আমি দেখেছি এবং উনি আমাকে উৎসাহ দিয়েছেন। আশরাফুল তোমার প্রকাশিত বই কি বলেছেন, দিয়েছেন। এবং মানুষটির সঙ্গে মিশতে মিশতে, মানুষটির প্রচুর কবিতা পড়তে পড়তে, মানুষটির গদ্য পড়তে পড়তে, আমি কখন মানুষটিকে আমার তার সাহিত্য আমার একটা আদর্শের জায়গাতে, কত অনায়াসভাবে লেখেন,
কত সহজভাবে তিনি ছন্দ মানে ছড়া লেখেন, কি দারুণভাবে অনায়াসভাবে তিনি কবিতা লেখেন। তুমি দেখবে তার রাক্ষস সিরিজের কবিতাগুলো পড়বে, দেখবে তার ওই পুজোর ছুটি বলে একটা ছড়া তুমি পড়বে, দেখবে মানে তোমাকে এই তো কিছুদিন আগে যে উপন্যাসটা তার পুরস্কার পেলো বলে বলছি না, যে উপন্যাসটা তুমি পড়বে, দেখবে ছোটদের জন্যে কি অপূর্ব লিখতে পারেন এবং হা 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 করে হাসেন। কখনো যদি গেছি ব্যস্ত হয়ে, আমার ছেলে ইতিপূর্বে যখন কলকাতায় পড়তো, একবার গেলে পরে একবার শ্যামলদাকে প্রণাম করে এসেছি, ফোন করে জেনে নিয়েছি কোথায় আছেন। তো সে হা 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 করে বাচ্চাদের মতো হাসি, জড়িয়ে ধরা, ভালো থেকো আশরাফুল, ভালো থেকো, মানে একটা অদ্ভুত একটা উচ্চারণ তার। প্রণাম জানাই শ্যামলদাকে। শ্যামলদা, জানি না আপনি কোনোভাবে এটা শুনতে পাবেন বা দেখতে পাবেন কি না, কিন্তু আপনাদের মতো মানুষের আশীর্বাদ আমাকে দু একটা অক্ষরকে সাজাতে সাহায্য করে। প্রণাম নেবেন দাদা। আচ্ছা, যাই হোক। আচ্ছা, দাদা, আমার শেষ প্রশ্ন আপনার কাছে। আপনি যারা লেখালেখি করছেন, যারা মানে নতুন প্রজন্মে, তাদের উদ্দেশ্যে একটা বার্তা দেবেন, এবং আমাদের শহর দুর্গাপুর, সেখানে তো আপনি তো সেই প্রায় 90 দশক থেকে রয়েছেন এখানে। একদম 90 থেকেই। 90 দশক থেকে। তো সেই 90 শহর নিয়ে কিছু বলে আজকের অনুষ্ঠান মোটামুটি শেষ করবো। এবং নতুন প্রজন্মে তো পড়ার তো কোনো বিকল্প হয় না, আমার এখানে অনেকেই সবাই এসে বলে গেছেন। এবং তাছাড়াও আপনি তো যেহেতু একজন বিশিষ্ট লেখক, নতুন প্রজন্মের লেখকদের জন্য কিছু বার্তা দিয়ে যান। হ্যাঁ, এখন নতুন প্রজন্মের লেখকদেরকে বার্তা দেওয়ার মতো আমার যোগ্যতা নেই। তারা অত্যন্ত শক্তিশালী, লেখার ক্ষেত্রে খুব বলিষ্ঠ তাদের লেখা। আমি বরং বলবো আমাদের মতো মধ্যবয়স্ক বা একটু বেশি বয়স্ক মানুষদেরকে, আমরা যারা একটু পড়াশোনা করি, নূতনদের প্রশ্রয় দিন, নূতনদের লেখালেখি পড়ুন, নূতনদের লেখা জোগাড় করে পড়ুন, এবং তাদের লেখা পড়ে তাদেরকে জানান। আর নূতনদের যেটা বলার সেটা হচ্ছে যে তোমরা কোনো রকম এই গ্রুপ ওই গ্রুপ, একদম কোনো গ্রুপের অন্তর্ভুক্ত হয়ে না। দেখো, আমি এই কথাটা বারবার বলছি, আমি 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 কিন্তু গোষ্ঠী দ্বন্দ্ব, বাবারে বাবা, আমি কিন্তু সবার সঙ্গে আছি। হ্যাঁ, কেননা ব্যাপারটা হচ্ছে আমি যেটা ভালো সেটা আমি নেওয়ার চেষ্টা করব। আমি অন্য অন্য কোনো কিছুতে নেই, কেননা আমি মনে করি অন্য কে কি মনে করে যায় না, আমি মনে করি আমার কেউ শত্রু নেই, আমাকে সবাই ভালোবাসে, আমি মনে করি এটা। এটা অনেকে বলবে যে তোমার ভ্রান্ত ধারণা, হোক ভ্রান্ত ধারণা, আমি এই ভ্রান্ত ধারণা নিয়েই থাকতে চাই। সবাই আমার মানুষ, আমার লোক, লেখালেখি করব, সবার লেখা যতটুকু সম্ভব হবে পড়বো, তাদের লেখা পড়ে জানাবো। হ্যাঁ, আর এই নতুনদের বারবার বলছি, তোমরা কোনো বিশেষ কোনো গোষ্ঠী, মানে গোষ্ঠী বলতে আমি এটা বলতে চাইছি, দেখবে তোমরা বলবে যে স্যার কল্লোল গোষ্ঠী কি হয়নি, কালী কলম গোষ্ঠী কি হয়নি, হয়েছিল লেখার জন্যে। কিন্তু এইটা এই নয় যে আমি জয়ন্তর ঘরে বসে আছি, তার মানে জয়ন্ত যাকে যাকে খারাপ বলবে আমাকে তাকে তাকে খারাপ বলতে হবে। হ্যাঁ, একদম তাই, একদমই তাই। এবং অন্য জায়গায় যেতে পারবো না, এইটা যেন না। আমি এখানে দেখেছি অনেকের যে ওর ওর অমুকের অনুষ্ঠানে যায়, তাহলে অমুকের সঙ্গে ঝগড়া, একদম একদম। এবং এই বার্তাটা জয়ন্ত আমি তোমাকে বারবার বলেছি, দেখবে বারবার বলেছি আমার মতো করে। আমি রাজীবকে বলেছি, নয়ন আমার অত্যন্ত স্নেহের, নয়নকেও বলেছি বারবার করে একটা কথা, যে আসলে এটা আমাদের একটা ভুল লেখা হচ্ছে। হ্যাঁ, বা হয়তো তোমাদের দোষ নেই, তোমাদের কানে এসে কেউ দিচ্ছে খবরটা, প্লিজ আপনারা কেউ কারোর কানে কারোর সম্পর্কে খারাপ খবর দেবেন না। সবাই মেলানোর চেষ্টা করুন, সবাই মানে মিলনের চেষ্টা করুন, সবাই যাতে মিলে যায়, এই জানিয়ে আপনাদেরকে এতক্ষণ আমাকে সহ্য করলেন। এবং দুর্গাপুর শহর নিয়ে দু চার কথা বলে দিই। আর এই আমাদের দুর্গাপুর শহর আমি এসে যেটা দেখেছি, অনেকে বলে না যে এসে এই দেখলাম এখন এই নেই, আবার বলছি ওই যে কালের বিবর্তনে আস্তে আস্তে করে যখন যেটা হওয়ার, সেই হিন্দিতে একটা কথা আছে না, জো হুয়া সো হুয়া, জো হোগা সো হোগা। তো এখন হয়েছে, আমাদেরকে আবার ঘুরে দাঁড়াতে হবে, আমাদেরকে চেষ্টা করতে হবে। আমরা যদি সর্বস্তরে আমাদের যদি প্রচেষ্টাটা থাকে, সর্বস্তরে বলছি, আপনি বোঝার চেষ্টা করুন, সর্বস্তরে আমাদের যদি প্রচেষ্টা থাকে, ছাত্র যদি বলে আমি পড়বো, শিক্ষক যদি বলেন আমি পড়াবো, কারখানার কর্মী যদি বলেন আমি কাজ করব, কারখানার মালিক যদি বলেন যে আমি তাদেরকে যোগ্য মূল্য দেবো, পরিবেশ যারা সুস্থ রাখছেন তারা যদি মনে করেন যে আমরা নিয়মিত পরিদর্শন করব, কোথায় পরিবেশ কারা দূষিত করছে, কেন দূষিত করছে, আমরা কোনো রকম কোনো উৎকোচ নেব না, এইগুলো আপনার মনে হবে যে একটা আদর্শায়িত কথা হয়েছে। হ্যাঁ, আদর্শায়িত কথাই। এই জায়গাটা আমাদেরকে এখন বাঁচতে গেলে আমরা এখন সেই মৃত্যু পথযাত্রী অভিমন্যুর মতো আমরা একটা বৃত্তের মধ্যে পড়ে ছটফট করছি, সপ্তরথী আমাদেরকে ঘিরে ধরেছে। সেই সপ্তরথী দূষণের হতে পারে, সেই সপ্তরথী হতে পারে সামাজিক শত্রু। তো আমাদেরকে এইগুলোর থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের সবাইকে, প্রত্যেককে আমাদের সম্মিলিত প্রচেষ্টায় আমার প্রাণের শহর, আমার গর্বের শহর দুর্গাপুর আবার ঝকমক করে উঠুক।
এই প্রত্যাশা। খুব সবাই সুন্দর ভালো থাকবেন। বললেন। দাদা ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি মূল্যবান সময় নষ্ট অনেকবার বলেছিলাম। তো আপনি এসছেন আজকে। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এইভাবেই আমাদের সমৃদ্ধ করে যান। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। যেহেতু আমরা আমাদের একটু বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে, তাই এই অংশটা আমরা রেকর্ডিং করলাম। এটা আমি পোস্ট করে দেবো। আপনারা দেখতে থাকবেন, সঙ্গে থাকুন। নমস্কার। ভালো নমস্কার। থাকবেন সবাই।